ओम शांति। आज के अव्यक्तवाणी 19/6/1970 त्रिमूर्ति लाइटेर साक्षात्कार। तो बाबा आमादेरके त्रिमूर्ति लाइटेर साक्षात्कारेर विषये आमादेरके बुझिয়েছেন। এখন বাবা আমাদেরকে সংকল্পতে কি করে ব্রেক লাগাবো সেটা বোঝাচ্ছেন। তো সেটা একটু দেখি। তো বাবা বলছেন, जो भी कार्य करते हो तो करने से पहले सोचकर फिर कार्य करो। बाबा আমাদেরকে একটা পদ্ধতি বলছেন এবার কিভাবে আমাদের সংকল্পকে ব্রেক লাগাতে হবে। তো বাবা বলছেন, যে কাজই আমরা করব সেটা করার পূর্বে আমাদেরকে ভেবে চিনতে তারপরে কাজটা শুরু করতে হবে। কি ভাববো? जो कार्य करने जा रहा हूँ वो बाप दादा का कार्य है, मैं निमित्त हूँ। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। মানে আমাদের তো সবসময় সংকল্প চলে, সেজন্য এবার সংকল্পকে ফুল স্টপ লাগাবার জন্য বাবা আমাদেরকে এই পদ্ধতিটা বলছে। যে কোনো কাজ করতে যাব তার আগে আমরা বাবাকে স্মরণ করে আমি নিজেকে বলবো কি আমি যে কাজে যাচ্ছি এটা হলো বাবার কাজ, আমি হলাম নিমিত্ত। এইটা ভেবে আমাকে কাজ করতে যেতে হবে। ধরো আমি এখন একটু সকালে উঠে একটু ঘর পরিষ্কার করব, তাহলে ভাবো এটা না বাবার ঘর, আর বাবা আমাকে এই কাজটা দিয়েছে কি বাচ্চা তুমি এই ঘরটা একটু পরিষ্কার করে দাও। আমি এখন ঈশ্বরীয় সেবাদারি, আমি নিমিত্ত মাত্র, আমি ঘরটা পরিষ্কার করছি। কেন করছি? আমার কাজ বলে না, আমার ঘর বলে না, এটা বাবার কাজ, বাবা আমাকে দিয়েছে। আমি রান্না করতে যাচ্ছি, ওর আগেই 1 সেকেন্ড সংকল্প করব, বাবা আমাকে বলছেন কি রান্নাগুলো করে দাও, এটা তোমার সেবা, আজকে ঈশ্বরীয় সেবা। আমি সেজন্য নিমিত্ত মাত্র, আমি বাবার কাজটা করতে যাচ্ছি। সব জায়গায় আমি যে করতে যাচ্ছি কাজটা হচ্ছে বাবার কাজ, এটা বাবা বলছেন আগে মনের মধ্যে ঢুকিয়ে দেবে। আমি অফিসে যাচ্ছি, বাবা আমাকে অফিসে পাঠাচ্ছেন ওখানে সেবার জন্য, বাবা আমাকে বাজারে পাঠাচ্ছেন কিছু কিনে নিয়ে আসতে, সব কাজ বাবার কাজ, আমি হলাম নিমিত্ত মাত্র। বাবা বলছে এটা আগে তুমি ভাববে, তারপরে তুমি কাজটা শুরু করবে। তারপরে কি করব? जब कार्य समाप्त करते हो तो जैसे यज्ञ रचा जाता है तो समाप्ति समय आहुति दी जाती है। আর বাবা বলছে করার আগে এটা করলাম, আর বাবা বলছে যখন করা শেষ হয়ে গেল কাজ, তখন বাবা বলে যেমন আমরা যজ্ঞ যখন রচিত করি তখন তার যখন সমাপ্তি হয়ে যায় কি করি? শেষের দিকে সব আহুতি দিয়ে দেওয়া হয়। একইভাবে বাবা বলছেন এবার কি করব? इस रीति जो कर्तव्य किया और जो परिणाम निकला वो बाप को समर्पण स्वाहा कर दिया। तो যেমন যজ্ঞর সময় সমাপ্তি হলে সব দিয়ে সে কমপ্লিট করে আহুতি, এখানে আমি কাজটা করলাম, করার পরে তার যা পরিণাম বেরোলো, আমি কাজটা করে ফেলেছি আর বাবা এই হলো, এই সবগুলো বাবাকে সমর্পণ করতে হবে, বাবাকে স্বাহা করে দিতে হবে। তার এগুলো সব আমি বাবাকে গিয়ে বলে দেবো, বাবা আপনি আমাকে বলেছেন রান্না করতে, আমি এই করতে পেরেছি, এই করতে পারিনি, বা মাঝখানে একটু কিছু এই হয়ে গেছে, এই করে আমি বাবাকে ওটা জানিয়ে দেবো। আর তারপরে ফির কোই সংকল্প নেই, তারপরে আর যেন কোনো সংকল্প না চলে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো বাবা এইটা আমাদেরকে বলছেন কিভাবে আমি আত্মা আমার সংকল্পকে ব্রেক লাগাব। তো কাজ করার আগে বাবার কাজ এটা কনফার্ম করব, আমি নিমিত্ত মাত্র কাজটা করলাম, করার পরে বাবাকে আবার স্মরণ করে বাবাকে যেরকম হলো কাজ, ভালো মন্দ যাই হয়েছে বাবাকে এক্স্যাক্টলি রিপোর্ট করলাম, তারপরে ওর উপরে আমার একটাও যেন আর সংকল্প না চলে। এটা একেবারে মনে হচ্ছে যেন আমি হচ্ছে কোনো রকম মেসেঞ্জার, মেসেঞ্জার বা পোস্টম্যান যারা হয় তাদেরকে বলছে এই চিঠিটা তুমি ওখানে গিয়ে ডেলিভার করে আসো। ও চিঠিটা নেবে, ওখানে যাবে, ওখানে গিয়ে
ওকে পেলো, ওকে ডেলিভার করলো, বা যাকে দিল সে আবার দুটো কথা শোনালো, বা ওকে অ্যাপ্রিসিয়েট করলো, যাই হলো ওটাও শুনে নেই, এসে আবার এখানে এসে রিপোর্ট করে দেবে কি আমি এই বাড়িতে গেলাম, এই হলো, এই বাড়িতে এই করে বলে ওর কাজ শেষ। ওর উপরে কিছু ভাবে না আর, ও কেন এরকম বললো, ও কেন এটা বললো, কিছু ভাবছে না। আমারও তাই, মানে বাবা বলছে সংকল্প একটাও যেন না চলে। বাবার কাজ বাবা দিয়েছে করলাম, বাবা এই হলো, বাস, ফুল স্টপ। তো এটা খুব সুন্দর জিনিস বাবা আজকে আমাদের শেখালেন। তারপরে বাবা বলছেন निमित्तवन कार्य किया और जब कार्य समाप्त हुआ तो स्वाहा किया। নিমিত্ত হয়ে আমি কাজ করলাম, আর যখন কাজটা শেষ হয়ে গেল তারপরে আমি ওটাকে সোহা করে দিলাম, মানে বাবাকে বলে একেবারে শেষ, কমপ্লিট। ফির সংকল্প क्या चलेगा? তা বাবা বলছে তারপরে কি সংকল্প কোনো চলতে পারে? আর বাবা জিজ্ঞেস করছে আর কি, এরকমভাবে করলে কোনো সংকল্প চলবে না। जैसे बाबा एग्जाम्पल दीजिए, जैसे आग में चीज़ डाली जाती है तो फिर नामो निशान नहीं रहता। হ্যাঁ, বাবা বলছে যেমন আগুনে কোনো জিনিস যখন আমি দিয়ে দিই তখন সেটা পুরোই কমপ্লিটলি পুড়ে যায়, তার মানে তার চিহ্নটুকুও কিন্তু থাকে না। वैसे ही हर चीज़ की समाप्ति में संपूर्ण स्वाहा करना है। একই রকমভাবে বাবা বলছে সকল জিনিস যা আছে সেটা যখন কমপ্লিট হয়ে যায় তারপরে সম্পূর্ণ সোহা করতে হয়। জন্য আমি যখন কাজটা করলাম নিমিত্ত ভেবে, তারপরে আমাকে মানে সোহাটা করতেই হবে। সোহা করা মানে আমি ওটা সমাপ্তি, যজ্ঞের মধ্যে আগুনে দিয়ে দিলাম, ওটা পুরো কমপ্লিট হলো। আমি বাবাকে বলে কমপ্লিট হলো, মানে বাবাকে যদি এসে ফিরে না বলি সেটা কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকে যাবে। সেজন্য এসে আমাকে বাবাকে আবার রিপোর্টিং করতে হবে, বাবা আপনি আমাকে এই কাজটা দিয়েছিলেন, এটা এইভাবে হয়েছে বা হয়নি বলে তারপরে ওটা সোহা। তার মানে ওর পরে আমার আর সংকল্প চলবে না। তো বাবা কী বলছেন, ফির আপকি জিম্মেবারি নাকি, মানে বাবা আমাকে দিয়েছে, আমি বাবাকে এসে জানিয়ে দিয়েছি, এরপরে আমার আর কোনো দায়িত্ব নেই। বাবা বলছে ওর মধ্যে जिसके अर्पण हुए फिर जिम्मेवार वो हो जाता है। মানে যাকে অর্পণ করে দিলাম আমি এসে, মানে উনি কাজ দিয়েছে, ওনাকে এসে আমি অর্পণ করে দিলাম, এই হয়েছে, তখন ওইটার দায়িত্বে কিন্তু বাবা চলে আসেন, আমি আর দায়িত্বে থাকি না। ফির সংকল্প কাহেগা, তাহলে তারপরে আর সংকল্প আসবে কেন? যখন আমি দায়িত্বেই নেই, আমি আমাদের সংকল্প চালাবো কেন? আবার বাবা एग्जाम्पल दीजिए, जैसे घर में कोई बड़ा होता है तो जो भी काम किया जाता है बड़े को सुनाकर खाली हो जाएंगे, है ना। বাবা বলছে যখন বাড়িতে যারা বড় থাকেন, है ना, তাদেরকে আমরা যে কাজই আমরা করি সেটা বাড়ির যে বড় তাকে আমরা জানিয়ে সবসময় হালকা হয়ে যাই, है ना। আমরা বাড়িতে আমি কিছু করলাম, বাইরে এসে মা বাবা যে বাড়িতে বড় আছে, ঠাকুরদা যে আছে, কি আজকে এই হয়েছে, এইভাবে হয়েছে, আর বাবাকে জানিয়ে দিলাম। তো বাবাকে জানালে, যে বড় ওনাকে জানালে আমরা একটু নিশ্চিন্ত হয়ে যাই কি হ্যাঁ ওনাকে আমি জানিয়ে রেখেছি। তো বাবা বলছেন वैसे ही जो कार्य किया समाचार दिया बस। জন্য যাক আমি কাজ করলাম, এসে আমাকে বাবাকে সমাচার, মানে ওই খবরটা দিয়ে দিতে হবে কীরকমভাবে কাজটা হলো, সমাচার দিলাম, ব্যাস, কমপ্লিট। अव्यक्त रूप को सामने रख ये करके देखो। যখন আমি কথাগুলো বলছি বাবাকে কোন রূপে সামনে রাখবো, বাবা বলছে अव्यक्त রূপে সামনে রাখো, আর এরকম করে দেখো। তাহলে আমাদেরকে এটা করে দেখতে হবে। তারপরে বাবা বলছেন जितना जो सहयोगी बनता है उनको एक्स्ट्रा सहयोग देना पड़ता है। এটা বাবা একটা আমাদেরকে নতুন জিনিস বলছেন কি যারা আমাদের সহযোগী আত্মা আছে, হ্যাঁ না, যারা বাবার সেবায় সহযোগী, তাদেরকে কিন্তু বাবা বলছেন এক্সট্রা সহযোগ মাঝে মাঝে কিন্তু দিতে হয়। তো বাবা বলছেন जैसे अपनी आत्मा की उन्नति के लिए सोचते हैं इस रीति
शुद्ध भावना, शुभ चिंतक और शुभ चिंतन के रूप में एक्स्ट्रा मदद, दोनों रूप से किसी भी आत्मा को विशेष सहयोग दे सकते हो। ভাবছে যেমন আমরা যখন নিজের উন্নতি চাই, আত্মা হিসেবে আমার উন্নতি চাই, তখন আমি কি করি, আমরা ভালো ভালো ভাবি। একইভাবে আমাদের যিনি সহযোগী আত্মা আছেন আশেপাশে, যারা খুব বাবার সেবা করে, তাদের জন্য বাবা বলছে আমরা যদি শুদ্ধ ভাবনা, শুভ চিন্তক হই আর শুভ চিন্তন করি, তাহলে এটা কিন্তু তাদের কাছে এক্সট্রা সহযোগিতা হয়ে যায়। তাতে আমারও ভালো হয়, ওরও ভালো হয়। তো এটাও আমাদের করতে হয়। মানে যারা ভালো সেবা করছে, আমরা ভাবি তাদের আর বেশি কিছু দরকার নেই, আর এছাড়া যত সংসারে দুঃখী অশান্ত আত্মা আছে, তাদের জন্য আমরা কত কাজ দেওয়ার সেবা করছি। তো আজকে বাবা এখানে বলছেন যারা সহযোগী আছে তাদেরকেও এক্সট্রা সহযোগ দিতে হয়, হ্যাঁ না। বলে দাদা বিশ্বকিশোর যে ছিলেন, উনি নাকি একসময় অনেক বড় অপারেশনের জন্য গিয়েছিলেন। তো ওনার তখন নাকি অনেক ব্যথা হচ্ছিল, তো মানে হসপিটালে ছিলেন, অনেক কষ্ট হচ্ছে, ঘুমোতে পারছে না। তো এই খবরটা যখন নাকি ব্রহ্মা বাবার কাছে এসেছিলেন কি ওনার এত ব্যথা হচ্ছে, উনি ঘুমোতে পারছেন না, তখন নাকি ব্রহ্মা বাবা বসে বসে পুরো রাত মানে দাদা যে ছিলেন ওনাকে সকাশ দিয়েছিলেন। আর ব্রহ্মা বাবার সকাশ উনি পেয়ে ওনার ব্যথাটা কমে গেছিল। তারপরে উনি ঘুমিয়েছিলেন রাতে। তো এই যে বাবা বলে মানে যারা সহযোগী আত্মা, তাদেরও কিন্তু মাঝে মাঝে আমাদের এই শুদ্ধ ভাবনা, শুভ চিন্তন এগুলো কিন্তু দরকার থাকে। যেন আমাদেরকে তাদেরকে একটু সহযোগিতা দিতে হবে, মানে একটু আমাদের তাদেরও একটু হেল্প করতে হবে, সকাশ দিতে হবে, देना चाहिए। बाबा বলছে এটা আমাদের দেওয়া উচিত। इससे बहुत मदद मिलती है, এটা আমাদের দেওয়া উচিত, এতে অনেক সহযোগিতা কিন্তু প্রাপ্ত হয়। কারণ আমি ওদেরকে দিলাম, ওরাও আমাকে দেবে, এতে আমারও উন্নতি হয়, ওদেরও উন্নতি হয়। তো এটা আমাদের একটা সেবা। এটা কীরকম কাজ করে বাবা বলছেন, जैसे कोई गरीब को अचानक बगैर मेहनत प्राप्ति हो जाती है। যেমন কোনো গরিব মানুষ আছে, সে হঠাৎ করে কোনো পরিশ্রম ছাড়াই হঠাৎ তার প্রাপ্তি হয়ে যায়। হঠাৎ ধরো সে চাইছে আমার 200 টাকা পেয়ে গেলে ভালো হয়, হঠাৎ কোনো কারণে ওকে কেউ 200 টাকা দিয়েই দিল, তো পরিশ্রম ছাড়া প্রাপ্তি হঠাৎ। একইভাবে उसी रीति जिस भी आत्मा के प्रति एक्स्ट्रा सहयोग दिया जाता है, वो आत्मा भी महसूस करती है हमको विशेष मदद मिली है। বলছে একইভাবে যে আত্মার প্রতি আমি এই এক্সট্রা সহযোগিতা দিচ্ছি, সেই আত্মা কিন্তু নিজেও অনুভব করবে কি হ্যাঁ আমাকে মনে হচ্ছে কেউ না সকাশ দিয়েছিল, মানে আমি একটা বিশেষ শক্তি অনুভব করেছি, আমি এটা পারছিলাম না কিন্তু হঠাৎ করে আমি পারলাম, বা আমি খুব অশান্ত ছিলাম হঠাৎ করে মনটা শান্ত হয়ে গেল, মানে আমি যে একটা এক্সট্রা সহযোগিতা পেয়েছি সে আত্মাও কিন্তু অনুভব করবে। যেমন একটা গরিব হঠাৎ পেয়ে গেল যেটা চাইছিল, একইভাবে এখানেও। तो साकार रूप में भी एक्स्ट्रा कोई आत्मा को सहयोग देने का सबूत करके दिखाया ना। যেমন আমরা সাকার রূপেও অনেক সময় এক্সট্রা যে কোনো আত্মাকে কিন্তু হেল্প করে দেখাই। उस आत्मा को स्वयं भी अनुभव हुआ ये सर्विस करके दिखानी है ना। সাকার রূপে আমরা যখন কোনো আত্মাকে এক্সট্রা সহযোগ দিই, তখন সে আত্মাও কিন্তু সেটা অনুভব করে। এখন বাবা চাইছেন এরকমই সেবা আমরা একটু করে দেখাই। जितना जितना आप सूक्ष्म होते जाएंगे, उतना ये सूक्ष्म सर्विस भी बढ़ती जाएगी। এটা বাবা শেষের দিকে সুন্দর কথা বলছেন। যত যত আমরা আত্মারা আমাদের পুরুষার্থ করে নিজের স্থিতিটা সূক্ষ্ম দিকে নিয়ে যাচ্ছি, যত আমি দেখি অভিমানী অবস্থায় থাকছি,
এই সংসারে থেকেও পদ্মফুলের মতো থাকছি, আস্তে আস্তে কর্মাতীত ফরিস্তা অবস্থায় স্থির থাকছি, জীবনমুক্ত অনুভব করছি। তার মানে আমি একটু সূক্ষ্মতার দিকে চলে যাচ্ছি। যত আমার অবস্থা সূক্ষ্মতার দিকে ভাবছ, তখন আমার থেকে যে সেবা হবে সেটাও কিন্তু সূক্ষ্ম সেবা হবে। আমি তখন সে স্থূল সেবা আবার পরিচয় সাকারে গিয়ে গিয়ে বা সাকারে ভাষণ দেওয়ার ওই সেবায় আমি আর তখন বেশি থাকবো না। আমি সিন্স আমার স্থিতি সূক্ষ্মতার দিকে চলে যাচ্ছে, তখন আমারও সেবা যেগুলো হবে সূক্ষ্মতার দিকে হবে, হ্যাঁ। তো সেটা ভাবছি, তার মানে আমি অনেকটা অন্তর্মুখী হয়ে যাব। আমার মধ্যে যে যোগ বল, সাইলেন্স বল, ওইগুলো এখন কাজ করবে। যেন মাম্মাদের জন্য শুনি না, মানে যে কোনো রকমের আত্মারা যখন মাম্মার সামনে চলে আসতো, সে যতই বিরোধী হোক, যতই মাম্মাকে পছন্দ করে না, যেমনই হোক, কিন্তু যে মাম্মার সামনে আসে সে একেবারে শান্ত হয়ে যেত, সে মাম্মার প্রশংসা করত। এর কী করে হচ্ছে? সূক্ষ্ম, এটা সূক্ষ্ম সার্ভিস। মাম্মার দৃষ্টি, মাম্মার যে মন দিয়ে সে আত্মার প্রতি যে সুভাবনা, শুদ্ধ ভাবনা যেগুলো যেত, ওইগুলোই তো কাজ করছে। নাহলে কি কাজ করছে? মাম্মার মধ্যে যে যোগ বল, সাইলেন্স বল রয়েছে, মাম্মা সবসময় গম্ভীর থাকতো, মাম্মা সবসময় অন্তর্মুখী থাকতো। এগুলোর তো একটা বল, আত্মার মধ্যে তো একটা পাওয়ার মানে জমা হচ্ছে, সেগুলো ওখানে কাজে আসছে। জন্য এটাও খুব সুন্দর, মানে যত আমি সূক্ষ্মতায় যাব ততই আমাকে দিয়ে কিন্তু সূক্ষ্ম সার্ভিস হবে বেশি। स्थूल के साथ साथ सूक्ष्म का प्रभाव जल्दी पड़ता है और सदाकाल के लिए। মানে আমি স্থূলে যতই সেবা করি, ওর সাথে যদি সূক্ষ্ম সেবাও থাকে, মানে মনসা সেবাটাও যদি বাচ্চা সেবার সাথে বা কর্মনা সেবার সাথে থাকে, তখন বাবুচির প্রভাব খুব তাড়াতাড়ি পড়ে আর সেটা চিরস্থায়ী হয়ে যায়। बाप दादा भी सहयोग देते हैं, एक्स्ट्रा मदद का अनुभव होगा। तो बाप दादाও আমাদেরকে সবসময় বিশেষ সহযোগ দেয়, হ্যাঁ না। আমাদেরও অনুভব যখনই কখনো দরকার হয়, আমরা বাবাকে স্মরণ করি, আমরা একটা এক্সট্রা সহযোগিতা পাই। মেহনত কম প্রাপ্তি अधिक, মানে সহযোগিতা মানে আমি পরিশ্রম যতটা করিনি, কিন্তু তার থেকে বেশি প্রাপ্তি অনুভব করি। अच्छा, তারপরে বাবা বলছেন, बाप दादा बच्चों से जितना अविनाशी स्नेह करते हैं उतना बच्चे अविनाशी स्नेह रखते हैं। বাবা একটা সুন্দর প্রশ্ন করছেন আমাদেরকে, কি বাপ দাদা বাচ্চাদেরকে যতখানি অবিনাশী স্নেহ করেন, বাচ্চারাও কি ততখানি অবিনাশী স্নেহ রাখেন বাপ দাদার থেকে? ये अविनाशी स्नेह यही एक धागा है जो 21 जन्मों के बंधन को जोड़ता है। ভাবছে যে অবিনাশী স্নেহ এটা এমন একটা সুতো যেটা 21 জন্মের বন্ধনে কিন্তু আমাকে জুড়ে দেয়। सो भी अटूट स्नेह है, বাবার যে স্নেহ এটা কিন্তু অটুট স্নেহ। जितना पक्का धागा होगा उतना ही ज़्यादा समय चलता है, है ना। সুতো যত পাকাপোক্ত হবে অতই কিন্তু বেশি দিন ধরে চলে। तो ये संगम का समय 21 जन्मों को जोड़ता है, है ना। সেটা এই সঙ্গমের সময় কি হচ্ছে, এর যতই প্রালব্ধ আমি যা কিছু জমা করছি সবগুলো কিন্তু 21 জন্মের জন্য হয় না। সেটা বাবা বলছে সঙ্গমের সময় আমাকে কিন্তু আগামী 21 জন্মের জন্য আমাকে জুড়ে ফেলছে। इस संगम के युग का एक एक संकल्प, एक एक कर्म 21 जन्म के बैंक में जमा होता है। এটাও খুব সুন্দর। এই সঙ্গম যুগের আমার এক একটা সংকল্প, আমার এক একটা কর্ম 21 জন্মের ব্যাংকে কিন্তু জমা হয়ে যাচ্ছে। যেমন এখানে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, এখন আমার কর্ম, হ্যাঁ কর্ম তো আত্মা নিয়ে যাবে, তো সংকল্প কর্ম যা করছে এগুলো 21 জন্মের ব্যাংকে কিন্তু জমা হচ্ছে। इतना टेंशन रख के फिर संकल्प भी करना। শোনা বাবা বলছে যা সংকল্প করো একটু অ্যাটেনশন রেখে করো, কেন তোমার 21 জন্মের জন্য ব্যাংকে জমা হয়ে যাচ্ছে। जो करूँगा वो जमा होगा, মানে আমি এখন যা কিছু করব সেটা কিন্তু জমা হচ্ছে।
তো কিতনা জমা হোগা। যদি আমি এত অ্যাটেনশন রেখে জমা করি তাহলে সত্যি কত জমা হয়ে যাবে। তো বাবা বলছে এক সংকল্প ভি ব্যর্থ না হো। এখন আমাদের এতটা অ্যাটেনশন রাখতে হবে যখন আমার একটা সংকল্প 21 জন্মের জন্য ব্যাংকে জমা হয়ে যাচ্ছে, তার মানে আমার একটাও সংকল্প যেন আর ব্যর্থ না হয়। एक संकल्प भी व्यर्थ हुआ तो जमा में कट जाता है। মানে একটা সংকল্প যদি এখন ব্যর্থ হয় তার মানে বাবা বলছে আমি যত জমা করেছিলাম তার থেকে কাট মানে মাইনাস হয়ে গেল, এদিকে নেগেটিভ হয়ে গেছে ওদিকে মাইনাস। तो जमा जब करना होता है तो एक भी व्यर्थ ना हो, है ना। সেটা যখন জমা করতেই হবে তাহলে আমি আর ব্যর্থ কেন করব, হ্যাঁ না। আমাকে এখন ধরো বললো টাকা জমা করো, আমি এদিকে জমা করছি 100 টাকা 200 টাকা, আর ওদিকে আবার খরচা হচ্ছে 50 টাকা 60 টাকা, তা তো এদিকে জমাই হবে না। তো যখন আমি কি করব, আরে জমাই করতে হলে খরচাটা বন্ধ করি, হ্যাঁ না। খরচা বন্ধ, তাহলে এবার টেক টেক করে বেড়ে যাচ্ছে। একই রকম যখন আমি জেনে গেলাম যে আমি ব্যর্থ করলেই আমার ওখানে জমছে না, তাহলে আমি ব্যর্থ করব কেন। বাবা বলছে আমি শুধু জমাবো, তার মানে কি আমার নেগেটিভ সংকল্প ব্যর্থ সংকল্প আর হবেই না, এটা স্টপ থাকা উচিত। কেন আমার এটা জমা হচ্ছে, আর যেই ব্যর্থ করছি ওদিকে আমার মাইনাস হয়ে যাচ্ছে, জমাতে কাট হচ্ছে। তো বা কি বলছেন, তো কিতনা পুরুষার্থ করনা হতা है, তাহলে আমাদেরকে সত্যি কত পুরুষার্থ করতে হবে, মানে কত টেনশন রাখতে হবে। সংকল্প भी व्यर्थ न जाए समय तो छोड़ो, মানে সময় ব্যর্থ করব না সেটা তো বাবা বলছে ভুলেই যাও। তুমি সংকল্প ব্যর্থ করতে পারো না, এখন এই জায়গায় নিয়ে এসো তোমার পুরুষার্থটাকে। अब पुरुषार्थ इस सीमा पर पहुंच रहा है, হ্যাঁ এখন আমাদের পুরুষার্থ এই সীমাতে এসে পৌঁছে গেছে, है ना। বাবা এমনি আগে সাকার মূল্যতে কী বলতেন, বাচ্চা তোমার সংকল্প যাই চলুক, মানে সবসময় চেষ্টা করবে কর্মেন্দ্রিয় দিয়ে যেন কোনো বিকর্ম না হয়। মানে আমার সংকল্প অনেক চলছে, আমি মুখ থেকে বলবো না, কর্মে করব না, মানে এখানে অন্তত আটকাও। তো এটা ছিল ইনিশিয়াল ফেজ। এখন বাবা বলছে মানে পুরুষার্থ করতে করতে সময় অনেকটা এগিয়ে গেছে, এখন ওই কর্মেন্দ্রিয় তো বন্ধই হয়ে গেছে, মানে ওটা সময় শেষ, এখন ঠেকেছে এসে সংকল্প। সংকল্প তো একটাও যেন ব্যর্থ না আসে। আজকের যে আমাদের সাকার মূল্যে তার বর্তমানটাও এটাই ছিল, তাই না। বাবা সেখানেও কি বললেন কি এখন লাস্ট সময়ে মনসা দ্বারাই কিন্তু বিশ্ব পরিবর্তনের নিমিত্ত আমাদেরকে হতে হবে। সেজন্য মনসার মধ্যে একটাও সংকল্প যেন ব্যর্থ না চলে, আর যদি চলে তুমি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবে। যেন একটা সংকল্পেও কিন্তু তুমি সাধারণ কথা ভেবো না কি একটা সংকল্প চলে গেছে কী আর হয়েছে। বাবা বলছেন না, বর্তমান সময় সংকল্পের দোলাচলকে বড় দোলাচল মনে করো। মানে ওদিকে আর্থকুয়েক এসছে, ওটা একটা বড় খবর নয়, আমার একটা ব্যর্থ সংকল্প চলে গেছে, এটাকে একটু বড় করে দেখো। কেন বাবা বলছে, এখন সময় পরিবর্তন হয়ে গেছে, পুরুষার্থের গতি পরিবর্তন হয়ে গেছে, সেজন্য এখন সংকল্পতেই ফুল স্টপ লাগবে। আগে কর্মে ফুল স্টপ ছিল, বাচ্চাতে ফুল স্টপ ছিল। বাবা বলে না মুখ বন্ধ রাখনা, তালি বাজাবার দরকার নেই, এখানে বন্ধ করো। এখন বাবা চলে এসছে সংকল্পে ফুল স্টপ। তার মানে অনেকটা এগিয়ে গেছি আমাদের মানে পুরুষার্থে, মানে অনেকটা সময় কাছে চলে এসছে। যেন বাবা বলেছিলেন আজকে মনের উপরে এতটা টেনশন রাখলে তখন আমাদের চড়তি কলা হবে, উন্নতির কলা। তখনই আমি বাবা যে বিশ্ব পরিবর্তন করছে সেই কাজের আমি বাবার সাথে মদতগার হতে পারবো বা নিমিত্ত হতে পারবো। তো বাবা এখানে আজকে এটাই বলছেন। তারপরে বাবা বলছেন जैसे पढ़ाई दिन प्रतिदिन ऊंची होती जाती है तो ये भी ऐसा है। হ্যাঁ বাবা বলছে পড়াশোনা যেমন দিনের পর দিন পড়তে থাকলে কী হবে, উপরের দিকে উঠে হাই, হ্যাঁ না। আগে ক্লাস 10, তারপর 12, তারপরে গ্র্যাজুয়েশন, উপরের দিকে উঠছি, তো এখানেও তাই হচ্ছে, হ্যাঁ না। আগে বাইরে কর্মগুলোও ছিল, করতে করতে এখন সূক্ষ্ম, এখন সংকল্প চলে এসছে বাচ্চা, এখন এখানেও ফুল স্টপ শুরু হয়ে গেছে সংকল্পতে। বাবা বলছেন বড়ে ক্লাস মে পড় রহে হো না, তোমরা তো উঁচু ক্লাসে পড়ছো তাই না। আচ্ছা,
তো আজকে এখানে এই মুরলিটা এখন শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে কি বুঝিয়ে দিলেন? তো আজকে বাবা আমাদেরকে বোঝালেন সংকল্পতে ব্রেক লাগাবার উপায় কী। তো খুব সিম্পল বাবা বললেন, যে কোনো কাজ করার আগে তোমাকে ভাবতে হবে এই কাজটা বাবার কাজ, আমি নিমিত্ত মাত্র করতে আছি। আবার যেই কাজটা শেষ হয়ে গেল, এসে পুরো কাজের পরিণাম যাই হয়েছে সেটা এসে বাবাকে সমর্পণ করে সোহা করে দিতে হবে। আর তারপরে আর আমার কোনো সংকল্প তার উপরে চলবে না। মানে আমি নিমিত্ত হয়ে কাজ করলাম, আর কাজ শেষ হলো বাবাকে বলে শেষ। তারপরে বাবা বললেন, যেমন এক্সাম্পল দিন, যেমন আগুনে কোনো জিনিস দেওয়া হলে তার চিহ্নটুকু আর থাকে না, একইভাবে এসে বাবাকে যেই রিপোর্টিং করলাম, তারপরে আমার আর কোনো দায়িত্ব রইল না। যাকে রিপোর্ট করলাম এখন তার দায়িত্ব, মানে ওনার কাজ আমি করতে গিয়েছিলাম, এসে ওনাকে বললাম, এখন বাবার দায়িত্ব। সেটা আমার সংকল্প শেষ, আমার সংকল্প আর চলবে না। বা বাড়িতে যেমন কোনো বড় থাকে, তাদেরকে জানিয়ে দিলে আমি হালকা হয়ে যাই, খালি। একইভাবে বাবাকে অব্যক্ত স্বরূপকে সামনে রেখে, বাবা এই হয়েছে, তারপরে আমি নিজেকে হালকা করে নেব, মানে সংকল্পতে ফুল স্টপ। তারপর বাবা আজকে আরেকটা সেবার জন্য আমাদের বললেন, যারা আমাদের সহযোগী আছেন তাদেরকে একটু আমাদের এক্সট্রা সহযোগ দিতে হবে। যেমন আমরা নিজের উন্নতির জন্য ভাবি, তাদেরও একটু উন্নতির জন্য আমাদেরকে শুদ্ধ ভাবনা, শুভচিন্তক আর শুভচিন্তন, এই এক্সট্রা সহযোগিতা ওদেরকে আমাদের দিতেই হবে। আর এটা কীরকম কাজ করবে? যেমন কোনো গরিব মানুষ হঠাৎ পরিশ্রম ছাড়াই প্রাপ্তি হয়ে যায়, তো ওর যে ফিলিং, কিছু একটু এক্সট্রা হয়ে গেছে কিছু না করে, ওই আত্মাও একই এক্সট্রা যে আমি সহযোগিতা দিচ্ছি সেটাও অনুভব করবে, কি হ্যাঁ মনে হচ্ছে একটুখানি বিশেষ কিছু পেয়েছি। তারপরে আজকে বাবা বললেন, যত যত আমরা সূক্ষ্মতার দিকে যাচ্ছি, আমাদের সার্ভিসও কিন্তু সূক্ষ্মতার দিকে হবে, মানে সূক্ষ্ম সার্ভিস এখন আস্তে আস্তে বাড়বে। সেটা আমাদের স্থূল সেবার সাথে সূক্ষ্ম সেবা, এ দুটো বাবা বলছে সাথে সাথে করো, তাহলে সেটা খুব তাড়াতাড়ি প্রভাব ফেলবে, আর সেটা চিরস্থায়ীও হয়ে যাবে। আর বাবা আমাদেরকে বিশেষ সহযোগ সবসময় দিতে থাকে, সেটা আমরা পরিশ্রম কম করলেও প্রাপ্তি কিন্তু অনেক হয়। তারপরে বাবা বলছেন, বাবার সাথে আমাদের হচ্ছে অবিনাশী স্নেহ, আর এটা হচ্ছে অটুট স্নেহ, 21 জন্মের বন্ধন। সেই জন্য সঙ্গম যুগে আমরা যা কিছু করব সেটা কিন্তু 21 জন্মের জন্য জমা হচ্ছে। তো এক একটা সংকল্প, এক একটি কর্ম 21 জন্মের জন্য ব্যাংকে জমা হচ্ছে, মানে এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এটা টেনশন রেখে এবার তুমি সংকল্প করো আর কর্ম করো, যেরকম করছো ওটাই জমা হচ্ছে, কিন্তু যেন একটাও সংকল্প যেন ব্যর্থ না হয়। যদি একটা সংকল্প ব্যর্থ হয়, তোমার জমাতে কিন্তু কাট হয়ে যাচ্ছে। সেজন্য যখন আমাকে জমা করতেই হবে, আমি কাট করব কেন? আর কাট না করতে চাইলে ব্যর্থ করবই না, মানে এখানে ফুল স্টপ লাগাতে হবে। তো বাবা বলছে এখন সময় অনেকটা কাছে এসে গেছে না, সেজন্য পুরুষার্থ এই সীমাতে এসে যেতে হবে, মানে পুরুষার্থ লেভেল এখন একটু উপরে তুলতে হবে। যেমন পড়াশোনা করতে করতে একটু উপরে উপরে যেতে হয়, আমরা এখন অনেক উঁচু ক্লাসে পড়ছি, সেজন্য উঁচু ক্লাসে পড়লে একটু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পড়াশোনা করতে হবে আর হোমওয়ার্ক করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।